প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আজকের এই ভিডিওয়ে প্রথম থেকে শুরু করতেছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো। আজকে আমি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে মূলদ এবং অমূলদ সংখ্যা কিভাবে মৌলিক ধারণাগুলো পাওয়া যায় এবং মূলদ এবং অমূলদ সংখ্যার যেগুলো করতে বা অনুশীলনী অঙ্কগুলো করতে যেগুলো লাগে বা প্রয়োজনীয় অঙ্ক বা সংজ্ঞা বা সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব। আর একটা তার আগে কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে সপ্তম শ্রেণীর সিরিয়ালে আমি অঙ্কগুলো ভিডিও আপলোড করলে তোমরা সহজে একটি নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও। আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। এখন ভিডিওটি দেখাচ্ছি, ভিডিও আজকে বেসিক কনসেপ্টটা দেখাচ্ছি। দেখো, শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অনুশীলনী প্রথম। দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে মানে লব এবং হরে বিভক্ত করা যায় না তাদেরকে বলা হয় সংখ্যা সাধারণত। কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে কোনো ভগ্নাংশকে লব এবং হর আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। এবং মূলদ সংখ্যার ক্ষেত্রে লব এবং হর হলেও সবসময় হরকে শূন্যর চেয়ে বড় হতে হবে। এই বিষয়ে কোনো ধারণা এখন পর্যন্ত নাই, পরবর্তীতে আসলে আমি ভিডিও নিয়ে আসবো। তার আগে দেখো, এই অধ্যায়ের প্রথমেই রয়েছে বর্গ কাকে বলে। আমরা জানি চতুর্ভুজের একটি অংশ হচ্ছে বর্গ। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে দেখো, বর্গ কিন্তু একটি আয়তক্ষেত্র। মানে দেখো, এখানে সাধারণত একটি বর্গ আঁকাইছি। দেখো, এর তিন দিকে 1 2 3 করে রয়েছে এবং চার দিকে এখানে 1 2 3 মানে রোতে রয়েছে 3টি, কলামে রয়েছে 3টি, এইভাবে দেখালাম। এটাকে বর্গ বলে। কিন্তু দেখো, বর্গ একটি আয়ত যার চার বাহু দৈর্ঘ্য পরস্পর সমান। দেখো, এখানেও যদি এটা ক হয়, এটা যদি ক হয় তাহলে এটাও ক এর সমান, এটাও ক, এটাও ক, মানে চারদিকেই সমান। এটা একটি বর্গ। তাহলে বর্গের চার বাহু পরস্পর সমান, বর্গের এক বাহুর দৈর্ঘ্য এখানে ক। তাহলে যদি চারদিকে চারটায় ক হয় তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু বা বাহুর উপর স্কয়ার। মানে বাহুর উপর স্কয়ার, এক বাহুর উপর স্কয়ার বা বাহু গুণন বাহু। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক গুণন ক। দেখো, যদি একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিছি ক, এখানে ধরে নিছি কোন একটা বাহুর দৈর্ঘ্য ক, ক কে একক দ্বারা নিছি, আর ক্ষেত্রফল হচ্ছে ক গুণন ক সমান সমান ক স্কয়ার। আর আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রফল করলে বর্গ, সেখানে এককটা আসে বর্গ দ্বারা। এই বর্গ একক, ক্ষেত্রফল আসছে বর্গ একক। তারপর দেখো, এই অধ্যায়ে আরেকটি বেসিক জিনিস হচ্ছে বর্গমূল। বর্গমূলকে এই রুট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা অনেকে রুট বলে থাকি, বর্গমূল। এটা হচ্ছে একটি বর্গমূল। এখন বর্গ এবং বর্গমূল কাকে বলে সেটা আমি দেখাচ্ছি সংজ্ঞার মাধ্যমে। দেখো, কোন সংখ্যাকে, মনে করো x একটি সংখ্যা, এই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, যদি আমি x কে x দ্বারা গুণ করি, গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা ওই সংখ্যার বর্গমূল। দেখো, গুণ করে আমি কি পেয়েছি? x স্কয়ার পেয়েছি। তাহলে x স্কয়ার পেলাম, x স্কয়ারটাই হবে x এর বর্গ হবে x স্কয়ার, x এর বর্গ হবে x স্কয়ার। দেখো, x এর বর্গ হচ্ছে x স্কয়ার। সাধারণত আমি আরেকটা উদাহরণ দেখাই। দেখো, x গুণন যেহেতু x করেছি, তাহলে আমরা সূচকের নিয়মে জানি যে এর পাওয়ার 1, এর পাওয়ারও 1 আছে। আর আমরা জানি যে কোনো কিছু গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে দেখো, 1 যোগ 1 সমান সমান পাওয়ার 2। তাহলে x স্কয়ার মিলে গেছে। তাহলে x এর বর্গ x স্কয়ার। দেখো, একটা আরেকটা উদাহরণ দেখাই। 2 একটি সংখ্যা, 2 কে যদি আমি আবার ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে 2 × 2 = 4। তাহলে 4 হচ্ছে x এর 2 এর 4 হচ্ছে 2 এর বর্গ। 4 হচ্ছে 2 এর বর্গ 4, 2 এর বর্গ হচ্ছে 4। কিভাবে হলো? দেখো, 2 এর গুণন 2। তাহলে দেখো, 2 এর পাওয়ার ছিল 1 1 করে, তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে 2 এর উপর বর্গ করলে আমি পেয়ে গেলাম 2 × 2 = 4। এটাই হচ্ছে সূচকের কথা। এখন দেখো, এই পর্যন্ত আমি পেয়েছি যে বর্গ কাকে বলে। কোন সংখ্যাকে যদি ওই একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে গুণ করে যে গুণফল পাওয়া যাবে, গুণফলটি হবে
ওই সংখ্যাটি হবে গুণফলের বর্গ। তাহলে দেখো এখানে x এর বর্গ হচ্ছে x স্কয়ার, 2 এর বর্গ 4, কারণ কি 2 কে ওই সংখ্যা দ্বারা গুণ করেছিলাম। এইভাবে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি যে বর্গগুলো কার কি রকম। দেখো 3 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাই 9, তাহলে 3 এর বর্গ 9। 4 কে 4 দ্বারা গুণ করলে 16, তাহলে 4 এর বর্গ 16। এইভাবে দেখো যদি আমি c একটি সংখ্যা মানে অঙ্ক নিই, c কে যদি আমি c দ্বারা গুণ করি তাহলে c স্কয়ার, c এর বর্গ হবে c স্কয়ার। তাহলে আশা করি বর্গটা বুঝেছো যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাহলে ওই গুণফলটা হবে যে সংখ্যা নিয়েছিলাম সেই সংখ্যার বর্গ। এখন দেখো বর্গমূল গুণফল। এখন দেখো যদি কোন একটি সংখ্যা x আর x গুণ করে আমি পেয়েছি x স্কয়ার, তাহলে সংখ্যাটি গুণফলের বর্গমূল। তাহলে x স্কয়ারের বর্গমূল মানে ভিত্তিটা গোড়াটা কি ছিল, x স্কয়ারের বর্গমূল হবে x। উল্টাটা যদি বলা হয় যে x এর বর্গ x স্কয়ার, তাহলে x স্কয়ারের বর্গমূল হচ্ছে x। দেখো উদাহরণ 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল হচ্ছে 2। কারণ কি দেখো 4 এর মধ্যে কি কি রয়েছে, 2 গুণন 2 সমান সমান 4 পেয়েছি। এখন দেখো আমরা আরেকটি মান বসাই, বর্গমূল মানে হচ্ছে রুট। যদি কোন সংখ্যা 4 হয়, 4 এর উপর আমরা যদি রুট করি তাহলে পেয়ে যাব 2। কিভাবে পাচ্ছি দেখো আমি সেটাই করে দেখাচ্ছি। আরেকটা কথা মনে রাখবা, রুট মানে কোনো কিছুর উপরের পাওয়ার হাফ বা অর্ধেক, কোনো কিছুর পাওয়ার অর্ধেক। রুট মানে কোনো কিছুর পাওয়ার অর্ধেক। কিভাবে যাবে দেখো, এখানে যদি রুট করি তাহলে 4 এর পাওয়ার হাফ, 4 এর পাওয়ার হাফ, তাহলে 4 এর পাওয়ার হাফ। আর 4 4 আমরা জানি 4 মানে কি 2 এর উপর স্কয়ার, মানে কি 2 এর উপর বর্গ, তাহলে তার উপর হাফ। তাহলে আমি এটাকে এখানে লিখছি, দেখো এখানে একটু পার করে নিয়ে যাচ্ছি, 2 এর উপর স্কয়ার সমান সমান হাফ। তাহলে 2 গুণন 2 এর ভিত্তিটা 2 থেকে যাচ্ছে, আর উপরে দেখো এই 2টা উপরে যাচ্ছে, এই 2টা নিচে যাচ্ছে। তাহলে এই 1 এর সাথে গুণ আছে, তাহলে 2 এর উপরে 2 দিয়ে 2 কে কাটাতে 2 এর পাওয়ার 1 সমান সমান 2। দেখো 4 এর বর্গমূল পেয়েছি আমি ক্যালকুলেশন করে 2। এবার আরেকটি বর্গ দেখাচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। 5 এর বর্গ, আশা করি তোমরা জানো যে 5 এর বর্গ কত হবে, 5 এর উপর স্কয়ার সমান সমান 25, 5 গুণন 5 তাহলে 25। তাহলে 25 এর বর্গমূল 5, 25 এর বর্গমূল 5, 25 এর বর্গমূল 5। দেখো 25 এর উপর রুট করি সমান সমান আমরা লিখতে পারি ক্যালকুলেটরের সাহায্যে 5। কিন্তু দেখো এটা কিভাবে হলো, 25 মানে হচ্ছে 5 এর উপর স্কয়ার, আর 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে রুট। আমরা জানি 5 এর উপর স্কয়ার মানে 25, কিন্তু 5 এর উপর স্কয়ারের উপর যখন রুট আছে, তার মানে রুট মানে রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হাফ। দেখো 5 এর উপর স্কয়ার মানে কি স্কয়ার ছিল মানে বর্গ ছিলই, বাংলাতে যেটা বর্গ বলে সেটা ইংরেজিতে স্কয়ার বলে। দেখো 5 এর উপর মানে কি বর্গ ছিলই, তার উপর রুট মানে হাফ। তাহলে 5 সমান সমান 2 ভাগ 2, তাহলে 5 2 2 কেটে গেল, 5 এর উপর পাওয়ার 1 5। এভাবে হয়। আরেকবার দেখাই, এইভাবে আমরা বলতে পারবো যে 6 গুণন 6 সমান সমান 36। তাহলে 6 এর বর্গ হচ্ছে 36, আর 36 এর
বর্গমূল 6। আসো আমি আরেকবার এটাকে দেখে দিই। যদি আমি 36 এর উপর বর্গমূল মানে রুট করি, তাহলে আমরা আগেই লিখতে পারি, দেখো এখানে রুট দিলাম, 6 এর উপর স্কয়ার করে দিলাম। দেখো 36 মানে কি 6 গুণ 6 মানে কি 6 এর উপর স্কয়ার করলাম। এই কনসেপ্টটা তো আমরা আগেই শিখে এসেছি, বর্গ করার কিভাবে করা হয়। তাহলে এটাকে 6 করে দিলাম। যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাহলে সংখ্যাটি হবে গুণফলের বর্গ। তাহলে দেখো এখানে 6, তাহলে 6 এর উপর এখানে বর্গ ছিল 2, তাহলে রুট মানে কি তার উপর পাওয়ার হাফ, তার উপর পাওয়ার হাফ মানে 1 ভাগের 2 ভাগের 1 ভাগ। তাহলে এই 2 এটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 6 2 উপরে নিচে 2, লব এবং হর 2 2 হয়ে গেছে। 2 2 কেটে দিলে 6 এর পাওয়ার 1 আসে, আর কোনো কিছু পাওয়ার 1 মানে শুধুই 6। তাহলে দেখো 6 এর বর্গমূল করলে, আমি 36 এর বর্গমূল করলে পেয়েছি 6। আশা রাখি বর্গমূল তোমরা বুঝতে পেরেছো, যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হবে ওই সংখ্যার বর্গ, ওই সংখ্যার বর্গ। আর সংখ্যাটি হবে মানে কি এই 6 হবে গুণফল 36 এর বর্গমূল, মানে কি 36 এর বর্গমূল 6। আসলে শোনো, এইগুলো বাংলা এবং ইংরেজি দুইটি ক্ষেত্রেই লাগে। তোমাদের বোঝার ক্ষেত্রে আমি কখনো বাংলা এবং কখনো ইংরেজি মানে কথা বলার সময় অর্থ ব্যবহার করেছি। আশা করি তোমরা বাংলা এবং ইংরেজিটা বুঝতে পারবা। বর্গ মানে আমি এখানে লিখে দিই, দেখো বর্গ মানে S Q U A R E স্কয়ার। বর্গের ইংলিশ হচ্ছে স্কয়ার, মানে সেটাকে আমরা ইংলিশে বলার সময় বীজগণিত অঙ্ক করার সময় এইগুলো লাগবে। আশা করি তোমরা বুঝবা। দ্বিতীয় ধাপে দেখো রয়েছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? যেসব সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন দেখো 4 9 16 25 36 49 64 কেন লিখলাম, আমি কিভাবে লিখলাম দেখো। কোন সংখ্যা, প্রথম সংখ্যাটি কত? প্রথমে আমরা জানি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার করলে, 1 এর উপর যদি আমি বর্গ করি তাহলে 1 পাই। তাহলে এখানে লিখি আমি সেটাকে পূর্ণ সংখ্যাগুলো, 1 এর উপর স্কয়ার করলে 1 পাচ্ছি, বর্গ সংখ্যা 1। 2 এর বর্গ সংখ্যা 2 গুণ 4 মানে কি 4। 3 এর বর্গ সংখ্যা দেখো 3 দিয়ে 3 কে স্কয়ার করলে পাচ্ছি 9। 4 দিয়ে 4 কে গুণ করলে পাচ্ছি 4 4 16। 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 5 5 25। দেখো 6 দিয়ে যদি 6টি সংখ্যা হয় তাহলে 6 এর বর্গ সংখ্যা হচ্ছে 6 6 36। 7 দিয়ে 7 7টা 49। 8 দিয়ে করলাম দেখো 8 8টা 64। 9 করলাম 9 গুণ 9, 9 দিয়ে 9 কে গুণ করলে পাচ্ছি 9 9 81। 10 যদি একটি সংখ্যা হয় তাহলে এর বর্গ সংখ্যা 10 10 এ 100। 11 যদি একটি বর্গ সংখ্যা 11 একটি সংখ্যা হয় তাহলে 11 এর বর্গ সংখ্যা হচ্ছে 121। 11 গুণ 11 করলে 121। 12 যদি একটি সংখ্যা হয় তাহলে 12 এর বর্গ হচ্ছে 144। এইভাবে 13 যদি একটি সংখ্যা হয় তাহলে 13 এর বর্গ হচ্ছে 169। আমরা এখন একটা জিনিস দেখি, দেখো পূর্ণ সংখ্যা কাকে বলবো। এই বর্গ সংখ্যাগুলোই হবে একটি করে পূর্ণ সংখ্যা। দেখো কারণ কি, যেগুলোকে বর্গ আকারে প্রকাশ করা যায়, দেখো 1 থেকে 4 এর মধ্যে রয়েছে 2 এবং 2, মাঝখানে কি কি রয়েছে 2 3, যা বর্গ সংখ্যা নয়, মানে কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে দেখো এর মধ্যে রয়েছে 4 5 6, এইগুলো বর্গ পূর্ণ সংখ্যা নয়। আর বাদ বাকি দেখো 9 এর মধ্যে যে কয়টা রয়েছে সেগুলো পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি কি? পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে এখানে 1 একটা লেখা যেতে পারে, 1 4 9
16, 25, 36, 49, 64। তাহলে দেখো এইগুলো বর্গ সংখ্যা হচ্ছে না। যেরকম করে দেখো 1, 4, 9, 16, 25, 36, 59, 49 এবং 64 বর্গ সংখ্যা। আর এই বর্গ সংখ্যাগুলোই হচ্ছে এক একটি করে পূর্ণ সংখ্যা। কারণ কি, দেখো ওই বর্গ সংখ্যাটি একটি স্বাভাবিক সংখ্যা। দেখো এটা লিখে দিয়েছি একটু, দেখো পূর্ণবর্গ সংখ্যার বর্গ একটি স্বাভাবিক সংখ্যা। দেখো পূর্ণবর্গ সংখ্যার বর্গ একটি স্বাভাবিক সংখ্যা কেমন করে, দেখো 16 যদি একটি বর্গ সংখ্যা হয় তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে 4 একটি স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, পূর্ণ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। দেখো 9 এর বর্গ করি, 9 এর পরিষ্কার করলাম 9 9 81, যা একটি পূর্ণ সংখ্যা। কারণ কি 81 9 গুণ 9 করলে 81 পেয়েছি, যা একটি পূর্ণ সংখ্যা। দেখো তাহলে 81 এর বর্গমূল, আমরা জানি যে 81 একটি গুণফল পেয়েছিলাম। এর আগে একটা ভিডিও বলেছিলাম যে একটা ভিডিওর মানে কি প্রথম পার্টে বলেছিলাম যে কোন সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে গুণফলটা হবে ওই সংখ্যার বর্গ, আর ওই সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলা যাবে। তাহলে দেখো গুণফল হচ্ছে 81, তাহলে 81 এর বর্গমূল 9। তাহলে দেখো 81 বর্গমূল 9, 9 কি, যা একটি স্বাভাবিক সংখ্যা। কিন্তু দেখো এখানে বলেছে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে 9 স্বাভাবিক সংখ্যা। আশা করি বুঝেছো যে পূর্ণবর্গ সংখ্যাগুলো সেইগুলোই যেগুলোকে বর্গমূল করে যেগুলো পাওয়া যায়। আর আমি এখন একটি সহজ টেকনিক বলে দিচ্ছি, দেখো কিভাবে তোমরা এইগুলো মনে রাখবা। সবসময় মনে করবা যে সংখ্যা এবং ওই সংখ্যাটাই গুণ করবা। যেরকম 1 গুণন 1 করলে যে গুণফলটা পাওয়া যাবে সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। 2 গুণন 2 করলে 4, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 3 গুণন 3 করলে 9, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। 4 গুণন 4 মানে 16, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। 5 গুণন 5 25, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। 6 গুণন 36, 7 গুণন 49, 8 গুণন 64, 9 গুণন 81, 10 গুণন 100, 11 গুণন 121, 12 গুণন 144, 13 গুণন 159। এইভাবে 14 15, 14 গুণন 14, 15 গুণ 15 করে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা। আর ওই যেগুলো গুণ করে যেগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে বর্গমূল হবে ওই আগের যে স্বাভাবিক সংখ্যাটাকে সেটা। এখন দেখো একটা সহজ ট্রিক্স, দেখো এখানে বর্গমূল সংখ্যার ধর্ম এখানে লিখে রাখছি। বর্গমূল সংখ্যার ধর্ম, বর্গমূল সংখ্যার ধর্ম। বর্গমূল সংখ্যার ধর্মগুলো দেখো, আমরা সবগুলো বর্গমূল সংখ্যা দেখি। দেখো এইগুলা বর্গমূল সংখ্যার এককগুলো আমি দেখি। দেখো 1, 4, 9, 6, 5, আবার দেখো 6, 9, 4, 1, 0, 1, 4, 9 পেয়েছি। কখনো বর্গমূল সংখ্যার ক্ষেত্রে ধর্ম এককের ঘরে অবশ্যই 1, এককের ঘরে 1, 4, 5, 6, 9 এবং প্রথমে একটা 0, এই কয়টা বাদ দিয়ে কখনোই যদি অন্য কোনো জায়গায় যদি বাদ বাকি যেগুলো সংখ্যা রয়েছে কি কি রয়েছে দেখো 2, 3, 7, 8 কখনোই বসবে না, এই কয়টাই বসবে। এটা সহজ টেকনিক। তোমরা কিভাবে বুঝবা যে কোন একটি সংখ্যা বর্গমূল বা পূর্ণ সংখ্যা কিনা পূর্ণবর্গ সংখ্যা কিনা, দেখবা যে যেগুলো সংখ্যার এককের ঘরে 0, 1, 4, 5, 6 এবং 9 রয়েছে সেইগুলোই হবে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গমূল সংখ্যা। কারণ কি দেখো এইভাবে আমি যতগুলো তুমি দেখো 14 গুণ 14 আমি করে দেখাচ্ছি। 14 গুণ 14 যদি করি দেখো 4 গুণ 4 16, 6 হাতে থাকে 1, 4 একে 4 আর 5 56 গুণ 4 একে 4 1 একে 1 6 9 1 দেখো 196। তাহলে 196 যদি এখানে 14 গুণ 14 হতো 196, তাহলেও দেখো 196 এর এককের ঘরেও 6 রয়েছে। আমরা বুঝতে পারতেছি যে এর মধ্যে 6 রয়েছে। এমন যে কোনো একটি সংখ্যাকে নিতে পারি আমরা। যদি 21 নিলাম, মনে করো 21 নিলাম, তাহলে 21 গুণ 21 করি, তাহলে 21 এর বর্গটা করি। দেখো 1 2 4
4 4 21 বর্গ 21 বর্গ 441 দেখো 441 একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো 441 এরও একক 1 তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে যেগুলো সংখ্যার এককে 0 1 4 5 6 এবং 9 রয়েছে সেইগুলোই পূর্ণবর্গ সংখ্যা কিন্তু যদি কোনো এককের ঘরে 2 3 8 এবং 7 থাকে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।